প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পল্লী সাহিত্য যে প্রবন্ধটি আছে তার জ্ঞানমূলক এবং এমসিকিউ সবগুলো একসাথে বুঝিয়ে দিব, যাতে তোমাদের আর গাইড পড়তে না হয়। চলো আমরা শুরু করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যদি পুরাতন হয়ে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। পাশের বেল আইকনে একটা ক্লিক করে দাও এবং একটা লাইক দিয়ে আমরা চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা লেখক সম্পর্কে পড়ব, এরপরে আমরা পড়ব হচ্ছে এই প্রবন্ধটা সম্পর্কে। তো এই যে পল্লী সাহিত্য, এটা লিখছে কে আমরা জানবো। এটি লিখছে মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমরা প্রথমে শহীদুল্লাহর সম্পর্কে জানবো, তার জীবনী, ছোট্ট একটা জীবনী। এটাতে তিনি কোথায় পড়ছেন, কোথায় জন্মগ্রহণ করছেন এই সম্পর্কে, কারণ এ দিয়ে এমসিকিউ আসে বেশি। মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য প্রবন্ধটি কিসের পুনর্লিখিত রূপ? দেখো, 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জে পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনীতে সভাপতির ভাষণে তিনি যে একটা ভাষণ দেন সেটাই হচ্ছে এই লিখিত রূপ। হ্যাঁ, সেটার লিখিত রূপই হচ্ছে এই পল্লী সাহিত্য। মনে রাখবে, 1938 সালে কিশোরগঞ্জের পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনীতে সভাপতির অভিভাষণের পূর্ণ লিখিত রূপই হচ্ছে এই পল্লী সাহিত্য। তিনি এই ভাষণে এগুলো বলেন, সেটার লিখিত রূপই হচ্ছে এই পল্লী সাহিত্য। এখন পল্লী সাহিত্য প্রবন্ধের সভাপতির আসনে কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ কবে জন্মগ্রহণ করেন? 10ই জুলাই 1885 সালে। মনে রাখবে, 10ই জুলাই 1885 সালে। মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন কলেজ থেকে বিএ পাশ করেন? বিএ অনার্স করেন কলকাতার সিটি কলেজ থেকে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে এমএ পাশ করেন? তুলনামূলক ভাষাতত্ত্বে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ও ডিলিট ডিগ্রি লাভ করেন? প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। মোহাম্মদ শহীদুল্লাহ কী বিষয়ে সুপণ্ডিত ছিলেন? ভাষাবিজ্ঞান ও সাহিত্য বিষয়ে। মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন ভাষা ও সাহিত্যের সমস্যা কীভাবে ব্যাখ্যা করেছেন? যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন পত্রিকাটি সম্পাদনা করেন? তিনি শিশু পত্রিকা আঙুর সম্পাদন করেন। মনে রাখবে, শিশু পত্রিকা আঙুর। বাংলা ভাষার উপর মোহাম্মদ শহীদুল্লাহর কোন বিখ্যাত গ্রন্থ রয়েছে? বাংলা ভাষার ইতিবৃত্ত। এটা তার বিখ্যাত গ্রন্থ, মনে রাখবে, বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের উপর মোহাম্মদ শহীদুল্লাহর কোন বিখ্যাত গ্রন্থ রয়েছে? বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড। মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ নিয়ে কোন গ্রন্থ রচনা করেছেন? বাংলা ভাষার ব্যাকরণ। এটা মনে রাখবে, ব্যাকরণ নিয়ে রচিত করেছেন বাংলা ভাষার ব্যাকরণ। মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার উপর কী গ্রন্থ রচনা করেন? আঞ্চলিক ভাষার উপর আঞ্চলিক ভাষার অভিধান। মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? 13ই জুলাই 1969 সালে মৃত্যুবরণ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা চলো গল্প সম্পর্কে পড়ব। পল্লীর কোন জায়গায় সাহিত্য ছড়িয়ে আছে? পল্লীর মাঠে, ঘাটে মাঠে, আলো বাতাসে, প্রত্যেক স্তরে ছড়িয়ে আছে। ডক্টর দীনেশচন্দ্র সেন পল্লীর সাহিত্য সম্পর্কে কি দেখিয়েছেন? তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন পল্লীর জননীর বুকে লুকিয়ে আছে অমূল্য সাহিত্য। রোমারোলা কী কারণে মুগ্ধ হয়েছেন? রোমারোলা ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের পল্লী থেকে অজানা কবিদের গাথা সংগ্রহ করার প্রয়োজন কেন? কারণ বাংলার মুসলমান সাহিত্য সম্পাদককে প্রকাশ করতে। পল্লীর বুড়ো বুড়ির মুখে শোনা কথা কেমন? ঝিল্লির মুখর, মনোহর এবং চমকপ্রদ। আরব্য উপন্যাসের কোন গল্পগুলি পল্লীর উপকথার সঙ্গে তুলনা করা হয়েছে? পল্লীর উপকথার সঙ্গে তুলনা করা হয়েছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু। আধুনিক শিক্ষার প্রভাবে পল্লীর উপকথাগুলো কি হচ্ছে? বিস্তৃতির অতলে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানদের কাছে পল্লীর গল্প শোনানোর পরিবর্তে কি শোনানো হয়? শোনানো হয় আরব্য উপন্যাসের গল্প, শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বিখ্যাত বইয়ের নাম কি? দক্ষিণারঞ্জন মিত্রের বিখ্যাত বইয়ের নাম ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদার থলে। শেক্সপিয়ারের কোন ডায়লগ পল্লীর সঙ্গে তুলনা করা হয়েছে? ফি ফা ফু ফান স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর অর্থ হচ্ছে পল্লীর হাউ মাউ খাও, এইরকম আর কি তুলনা করা হয়েছে। কলা রুয়ে না কেটো পাত, এই প্রবাদটার অর্থ কি? কলা রোপণ না করলে পাত কেটে দেওয়ার পরও ফল পাওয়া যাবে না। এটার অর্থ, কলা গাছ যদি রোপণ করার পর যদি পাত কেটে দেয় তাহলে এর ফল পাওয়া যাবে না। এটা বলছে যে কলা রুয়ে না কেটো পাত।
পীরে বসে পেরোর খবর, এই প্রবাদের ইতিহাস কি? প্রাচীন সময়ে পাওয়া বঙ্গের রাজধানী কালীন এর কথা স্মরণ করিয়ে দেয়। ছড়ার মাধ্যমে শিশুদের কী শিক্ষা দেওয়া হয়? ছড়ার মাধ্যমে সরস প্রাণের জীবন্ত উৎস এবং শৈশবের আনন্দ শিক্ষা দেওয়া হয়। ছড়ার মধ্যে আজ কী সমস্যা হচ্ছে? ক্রমে ছড়া ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া। কপাটি খেলা কি? এক ধরনের প্রাচীন ছেলেদের খেলা। কপাটি খেলায় কি ছিল? কপাটি খেলায় বাধা বুলি যেগুলো ছেলেরা ব্যবহার করত। এবার ফিরাও মোরে কবিতার বিষয় কি? পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ততা। ধান গাছের তক্তা, এটা কি? ধানের গাছের উপর পাতার মুকুট বা খোল। পল্লীর জীবন শহরের জন্য কেমন? এক অজানা রাজ্য। পল্লী সাহিত্যের অবস্থা বর্তমানে কেমন? অনেকটাই অনাদৃত এবং ধ্বংসের পথে। পল্লী সাহিত্যের উন্নয়নে কি প্রয়োজন? পল্লীর জননীর সন্তানেরা মনোযোগ দেওয়া। শহুরে সাহিত্যের পাশাপাশি কী ধরনের সাহিত্য দরকার? গেয় বা পল্লী সাহিত্য। ইউরোপ ও আমেরিকায় প্রোলেটারিয়েট সাহিত্য কেমন গ্রহণ পাচ্ছে? আদরের আসন পাচ্ছে। পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিকদের কাজ কি? পল্লীর ছবি শহরের চোখে তুলে ধরা। সাহিত্যের কোন অংশ আজ সেকেলে লোক ছাড়া আদর পায় না? পল্লীর কোন অংশ আজ সেকেলে লোক ছাড়া আদর পায় না? প্রাচীন পল্লী সাহিত্যের কঙ্কাল বিশেষ। পল্লী সাহিত্যের অনুষ্ঠানের সফলতা কি নির্ভর করে? পল্লীর জননী সন্তানের মনোযোগের উপর নির্ভর করে। পল্লী গ্রামের চারপাশে কোন পাখির কোলাহল পাওয়া যায়? কোকিল, দোয়েল এবং পাপিয়া। পল্লী নদীর শব্দকে কি বলা হয়েছে? কুলকুল ধ্বনি। শহরের অভাব পল্লী দিয়ে কি পূরণ করে? শহরের অভাব পল্লীর কি দিয়ে পূরণ করা যায়? প্রকৃতির শব্দ ও গান দিয়ে। পল্লী সাহিত্য ও সাহিত্যের উপকরণ কোথায় লুকিয়ে আছে? পল্লী জননীর বুকের কোণে। পল্লী সাহিত্য আজ কী অভাব দেখা যায়? সংগৃহীত সাহিত্য ও প্রকাশনার অভাব। আলাউদ্দিনের গল্পটি কোন সাহিত্যের অংশ? আরব্য উপন্যাসের অংশ। পল্লী সাহিত্যের গল্প শোনানোর ক্ষেত্রে আজ কী পরিবর্তন এসেছে? আরবি ও ইংরেজি গল্পের অনুবাদ বেশি শোনা হয়। পল্লী সাহিত্যের সংরক্ষণ কেন জরুরি? কারণ আমাদের জাতির ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় এগুলো জরুরি। চলো এখন আমরা শব্দ অর্থ সম্পর্কে পড়ব। আমরা পল্লী সাহিত্যের যে রিডিং আছে এই সম্পর্কে যা কিছু আসতে পারে সব আমরা বুঝে নিয়েছি। এখন শব্দার্থ সম্পর্কে বলবো। এখানে শব্দার্থ অনেক, তাই আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কলাগান শব্দের অর্থ কী? কলাগান শব্দের অর্থ শ্রুতিমধুর ধ্বনি। পরতে পরতে শব্দের অর্থ কী? পরতে পরতে মানে হচ্ছে স্তরে স্তরে। ডক্টর দীনেশচন্দ্র সেন কোথায় জন্মগ্রহণ করেন? তিনি মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর দীনেশচন্দ্র সেন কখন জন্মগ্রহণ করেন? তিনি 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ডক্টর দীনেশচন্দ্র সেন কী বিষয়ে গবেষক ছিলেন? বাংলা ভাষা ও সাহিত্যে গবেষক ছিলেন। ডক্টর দীনেশচন্দ্র সেন কোন গ্রন্থে বাংলাদেশের লোক সাহিত্যের মর্যাদা তুলে ধরেন? বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা কে সংগৃহীত করেছিলেন? চন্দ্রকুমার দে সংগৃহীত করেছিলেন। ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা কোথায় প্রকাশিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। ডক্টর দীনেশচন্দ্র সেনের উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থের নাম কি কি? রামায়ণী কথা, বৃহৎবঙ্গ, বেহুলা, ফুল্লরা, জর ভরত ইত্যাদি। ডক্টর দীনেশচন্দ্র সেন কখন মারা যান? 1939 সালে মারা যান। রোমারোলার জন্ম তারিখ কি? রোমারোলা 19 জানুয়ারি 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রোমারোলার উল্লেখযোগ্য কীর্তি কী ছিল? যা ক্রিস্তফ উপন্যাস। মনে রাখবে, যা ক্রিস্তফ উপন্যাস। রোমারোলা কখন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1915 সালে। রোমারোলার মৃত্যুর তারিখ কোনটি? 30 ডিসেম্বর 1939 সালে। মদিনা বিবি কে ছিলেন? মদিনা বিবি ছিলেন ময়মনসিংহ গীতিকায় দেওয়ানা মদিনার লোকগাথার নায়িকা। মনসুর বয়াতি কে ছিলেন? মনসুর বয়াতি ছিলেন বিখ্যাত লোকগাথার কবি। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ গল্পটির প্রধান চরিত্র কে? আলাউদ্দিন। আলাউদ্দিনের কি পাওয়া যায়? সে কি পেয়ে ধন সম্পদ অধিকারী হয়? এক চতুর জাদুকরের বিস্ময়কর প্রদীপ লাভে। প্রদীপ ঘষলে কি হতো? এক দৈত্য হাজির হতো। আলিবাবা ও 40 দস্যু গল্পটি কোন দেশের উপন্যাস? আরবের উপন্যাস। আলী বাবারা কি পায়? পাহাড়ের গুহায় জলদস্যুদের গুপ্ত ভাণ্ডার পায়। আলিবাবার সহায়তা কে করে? বুদ্ধিমতী বাদী মর্জিনা। ল্যাম্প টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা কি? উইলিয়াম শেক্সপিয়ার নাটকগুলো চার্লস ল্যাম্প সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেছেন।
প্রত্নতাত্ত্বিকের কাজ কি? প্রাচীন লিপি, মুদ্রা, ভগ্নাবশেষ থেকে প্রাচীন তথ্য নির্মাণ করা। ফোকলোর সোসাইটি কি কাজ করে? ফোকলোর সোসাইটি লোকশিল্প, গান, অনুষ্ঠান, খেলাধুলা, উপাদান সংগ্রহ ও প্রচার করে। ফোকলোর সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? ফোকলোর সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? 1848 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়। নৃতত্ত্ব কি? নৃতত্ত্ব হচ্ছে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কে ছিলেন? তিনি ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, বাংলা লোককথা ও রূপকথার রূপকার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্ম কত এবং মৃত্যু কত? জন্ম 1284 বঙ্গাব্দে, মৃত্যু 1363 বঙ্গাব্দে। ঠাকুরমার ঝুলি কি? ঠাকুরমার ঝুলি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত একটি শিশুদের প্রিয় রূপকথার বই। প্রবাদ বাক্য কি? দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি। খনা কে ছিলেন? খনা ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত নারী জ্যোতিষী। খনার ছড়াগুলো কি বিষয়ে লেখা? বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষির উপরে লেখা। খনার নিবাস কোথায় ছিল বলে ধারণা করা হয়? খনার নিবাস পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার দেউলি গ্রামে ছিল বলে ধারণা করা হয়। বালাম শব্দের অর্থ কি? বালাম বইয়ের খণ্ড, ইংরেজিতে বলে ভলিউম। ভুয়ো দর্শন কি? প্রচুর দেখা এবং শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে বলা হয় ভুয়ো দর্শন। বালাখানা কি? বালাখানা হচ্ছে প্রসাদ। প্রোলেটারিয়েট সাহিত্য কি? এটার সাহিত্য হচ্ছে অত্যাচারিত শ্রমজীবী মানুষের দুঃখের যে সাহিত্য এটা। তো তোমরা অবশ্যই এই সম্পর্কে বুঝে গেছো। একটু বড়ই হচ্ছে ভিডিওটা, আমি দ্রুত বলেছি কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাও না বড় ভিডিও। তোমরা যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটি রিপিট করে দেখো যেখান থেকে বুঝতে পারোনি, তাহলেই হবে। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দাও এবং ভিডিওটি একটা লাইক দিয়ে রাখো। আজকের জন্য আল্লাহ হাফেজ।